বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন ছিল যে মালালা ইউসুফজাই এবং কৈলাস এদের দুজনের নোবেল পাওয়াটা কি শুধুমাত্র আমাদের এই অঞ্চলের মানুষ বা আমাদের পরিচিত, কিংবা মঞ্জুর মোর্শেদ যেটা বললেন যে শুধুমাত্র এই কারণেই কি এই বিতর্ক, নাকি অন্য কোনো কারণ আছে জনাব মফিদুল হক? না, বিতর্কটা আমার মনে হয় যে মানে কেবল আমাদের এখানে না, বিতর্কটা নানাভাবেই উঠছে। একটা হচ্ছে যে নোবেল শান্তি পুরস্কার কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই নানা কারণে এই পুরস্কারটা বিতর্কিত হচ্ছে। যে কারণে আপনি দেখবেন যে নোবেল কমিটি গত 2 বছর খুব মানে বলা যায় যাকে যেটা বলে যে প্লেয়িং ইট সেফ, তারা ওই কয়েকটা সংস্থাকে পুরস্কার দিয়েছে। তো সেটা অন্য বিষয়, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আর কি। আর এবারও যখন মালালা ইউসুফজাইকে পুরস্কার দেয়া হলো, নানা রকম মন্তব্য নানাভাবে এটা উঠে আসছে। তার একটা কারণ হচ্ছে যে মালালা ইউসুফজাই তার জীবনের যাত্রা শুরু করেছে এবং খুব একটা ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে সে কিন্তু সেটাকে মোকাবেলা করে খুব সাহসের সঙ্গে বের হয়ে আসছে। তার সামনে কিন্তু তার গোটা জীবন পড়ে আছে। ফলে এরকম একজন ব্যক্তি, যে বালিকা, আপনার জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী 18 বছর হলে তাহলে তাকে বলা যায় যে সে নারী বা প্রাপ্তবয়স্ক হলো। তো তাকে পুরস্কারটা দেওয়াটার নিয়ে এই বিতর্কটা আসলে হচ্ছে। আর আপনি দেখবেন না, নোবেল পুরস্কারের এখানে কোথাও কি এই কথা আছে যে কোন শিশু কিশোর এই পুরস্কার পেতে পারবে না, এরকম কোনো শর্ত কি আছে? সেটা নাই। কিন্তু ধরেন আপনি দেখবেন যে আপনি অসুবিধাটা পরে আসছে। আমি প্রথম বলছি যে এটা একটা খুব আনন্দের বিষয় যে নোবেল পুরস্কারটা যাকে দেয়া হচ্ছে সে যেই কজের জন্য দেয়া হয়েছে, এই কজটা কিন্তু খুব সার্বজনীন এবং খুব একটা বড় একটা বিষয় যে নারীদের উপরে যে, বিশেষ করে বালিকা গার্ল চাইল্ডের উপরে যে নির্যাতন, তাদের শিক্ষার অধিকার থেকে তাদের বঞ্চিত করার জন্য যে এই যে ধর্মের অপব্যবহার, যেটা লতিফ সিদ্দিকীও তারই আরেকটা দিক, এবং এই ধর্মের অপব্যবহার ঘটিয়ে যে এই যে তার ডিনায়ালের মধ্যে নিয়ে যাওয়া, তার শিক্ষার অধিকার থাকবে না, তার জীবন যাপনের অধিকার থাকবে না, তার গণতান্ত্রিক অধিকার থাকবে না, তার পারিবারিক অধিকার থাকবে না, তার জীবন বাছাই করার অধিকার থাকবে না। এইরকম শিশু পৃথিবীর অসংখ্য প্রান্তে প্রান্তে আছে, আমি সেটাই বলছি। তাহলে কেন মালালা কেন? আমি বলছি যে আছে, কিন্তু এইরকম একটা কঠিন জায়গায়, যে সোয়াত উপত্যকা, পাকিস্তানের সবচেয়ে সুন্দরতম স্থান, সেখানে একটা রক্তগঙ্গা বইছে এবং সেইখানে তালেবানদের আধিপত্য গোটা জীবনকে ছারখার করে দিচ্ছে। সেইখানে একটা বালিকা তার শিক্ষার অধিকারটাকে সে আঁকড়ে ধরেছে, এবং শুধু আঁকড়ে ধরেনি, সে অধিকারটা নিয়ে সে কথা বলা শুরু করেছে। এবং এই কথাটা যখন বাইরে জানাজানি হচ্ছে, ব্লগে, বিবিসিতে বা নিউ ইয়র্ক টাইমস তার একটা ইন্টারভিউ করলো, তার ডকুমেন্টারি হলো, তখন কিন্তু এটা একটা বিরাট একটা অভিঘাত তৈরি করলো এবং তখনই তাকে টার্গেট করা হলো। এবং সে যখন স্কুলে যাচ্ছিল গাড়িতে করে, তখন তালেবানের সেই প্রতিনিধি এসে, হু ইজ মালালা, সে বলল আই এম মালালা, হু ইজ মালালা, আই এম মালালা, এই নামে তার স্মৃতি কথা বেরিয়েছে, অটোবায়োগ্রাফিও লিখেছে। জনাব মাহবুব মোর্শেদ, শুধুমাত্র কি এই কারণ, নাকি আপনার কাছে কি মনে হয় যে মালালা হচ্ছে গিয়ে বিশ্বের সুবিধা বঞ্চিত লাখ লাখ শিশুর একটি শিক্ষার প্রতীক হিসেবে আসলে মালালা এই পুরস্কারটি পেয়েছেন? আসলে যখন আপনি নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে আমরা যদি মানে এর আগের অভিজ্ঞতাগুলো দেখব যে একদম ইন্টেন্সিভ একজন মানুষের তার অবদানটা, একটা সংস্থার অবদান, সেটা হলো লাইফ টাইম একটা অবদানকে বিচার করা হয় আর কি। তো মালালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালালার কিন্তু জীবন কেবল শুরু, কিন্তু এইটা একটা ইউরোপের কাছে বা আমেরিকার কাছে বা পাশ্চাত্য চিন্তার কাছে এটা একটা ইউনিক উদাহরণ যে একজন গার্ল চাইল্ড, যিনি হলো মানে পড়াশোনা করবেন বলে তালেবানের মতো একটা শক্তির সঙ্গে সরাসরি একটা চ্যালেঞ্জের যাচ্ছেন এবং গুলি খাচ্ছেন। এবং সেই মালালার সাথে যে মালালা কিন্তু বিবিসি, যেটা মফিদুল ভাই বললেন, bbc.com-এ উর্দু ব্লগ লিখতেন, এবং দেখা যাচ্ছে কি যে পশ্চিমের জন্য এই অভিজ্ঞতাটা কিন্তু একটা ইউনিক। কিন্তু আমাদের এখানে ধরেন আমরা বাংলাদেশে অসংখ্য মেয়ের এইরকম কাহিনী কিন্তু পাবো এখন, বা পাকিস্তানে আফগানিস্তানে পাবেন, অসংখ্য জায়গায় এরকম পাবেন, এরকম অসংখ্য কাহিনী পাওয়া যাবে। কিন্তু তাই বলি কি আমরা প্রতীক, মানে তর্কের জায়গাটা হলো যে মালালা কি প্রতীক হিসেবে পাচ্ছেন, মানে মালালাকে রিকগনাইজ করা হচ্ছে কেন?
মানে তার পার্সোনাল অবদানের কারণে নাকি একটা প্রতীক হিসেবে? তর্কের বিষয়টা এটা। আমি এই বিষয়টার সাথে মানে তর্ক যে কারণে উঠছে সেটার সাথে একমত কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু বিষয় হলো যে কন্ট্রিবিউশনটাকে রিকগনাইজ করা হচ্ছে নাকি তার তিনি যে মানে একটা মানে পরিস্থিতির প্রতীক সেটাকে রিকগনাইজ করা হচ্ছে। মানে নোবেল পুরস্কারের উদাহরণে কিন্তু আমরা এরকম দেখি না যে কেমিস্ট্রিতে যিনি নোবেল পান তার একটা স্পেসিফিক কন্ট্রিবিউশন থাকে, সেইটাকে নোবেল কমিটি রিকগনাইজ করে। কিন্তু আমরা কিন্তু মালালার ক্ষেত্রে এরকম দেখছি না। কিন্তু আপনি যদি তার গুলি খাওয়ার পরে তার যে সংগ্রাম, তার যে বেঁচে ওঠার সংগ্রাম, এবং তিনি যে লন্ডনে গেলেন বা অন্যান্য জায়গায় গার্ল চাইল্ডের শিক্ষা নিয়ে যে কথাগুলো বলছেন, বা এই যে পুরস্কার পাওয়ার পরে, পুরস্কার যখন ঘোষণা হয় তখন মালালা কিন্তু স্কুলে কেমিস্ট্রি ক্লাস করছিলেন। সেইটাই মফিদুল হক, আসলে কিন্তু সামগ্রিকভাবেই তার এই যে যেটা বললেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি মুমূর্ষু ছিলেন, সেখান থেকে তার যে নতুন জীবন, এই বিষয়গুলি একটা একটা কিন্তু সিনেমার মতো নাকি? হ্যাঁ, এবং শুধু নতুন জীবন না, মালালা কিন্তু সেই স্ট্রাগলটাকে আরো শক্তিশালী করে তুললো। যেইভাবে তাকে গুলি করা তবে হয়েছিল তিনি তার পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মহাত্মা গান্ধীও এই পুরস্কারটি পাননি। আপনি জানেন অহিংস আন্দোলনের জন্য তিনি আসলে প্রতীকে পরিণত হয়েছেন, এবং কৈলাস সত্যার্থী কিন্তু এই কথাটিই বলছেন যে যদি আমার আগে মহাত্মা গান্ধী পুরস্কারটি পেতেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। এই বিষয়টি নিয়ে ফিরবো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। বিরতিতে যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম যে কৈলাস সত্যার্থীর একটি বক্তব্য নিয়ে, যে তিনি বলেছেন যে তার আগে যদি মহাত্মা গান্ধী এই পুরস্কারটি পেতেন। নোবেল কমিটি আসলে কি কি বিষয় বিবেচনা করে যেখানে এই শান্তি পুরস্কার মহাত্মা গান্ধীর মতো মানুষ পান না? মরণোত্তর কিন্তু পুরস্কার দেয়া হয়। দেখুন, আমরা হয় কি আমরা মানে মনে করি যে নোবেল পুরস্কারটা হচ্ছে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এটা কিন্তু মানে এটাও একটা পুরস্কার, এটারও একটা কমিটি আছে, সেই কমিটির একটা বৃত্ত আছে। নোবেলের চেয়ে বড় পুরস্কার কি আছে? না না না, আমি বলছি যে কোনো পুরস্কারই পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ পুরস্কার না। এই পুরস্কারের বাইরে অনেক মানুষ থেকে যায়। সাহিত্যে যেমন আছে, এই শান্তি বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা পাবো, এমনকি বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক বিজ্ঞানী পাবো যারা নোবেল পুরস্কার পাননি কিন্তু বিশাল অবদান রেখেছেন। তো সেটা মূল বিষয় না। আমরা যে জায়গাটায় আলোচনা করছিলাম যে মালালা ইউসুফজাই নিয়ে যে বিতর্কটা উঠেছে, একটা হচ্ছে যে আপনি দেখবেন যে নোবেল পুরস্কার যখন ঘোষণা করা হয় তখন একটা ওয়ান লাইনার বলে আর কি, একটা বাক্যে বলা হয় যে কেন পুরস্কারটা দেওয়া হচ্ছে। এই বিজ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, শান্তি পুরস্কারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এই ডুও বা এই দুজন বলে তাদের কাজটার কথা বলা হচ্ছে। দ্য কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে এই কজটার জন্য তারা উভয়ে কিন্তু একটা তাদের মতো করে কন্ট্রিবিউট করেছেন। মালালা ইউসুফজাই একটা বালিকা মাত্র, কিন্তু কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক। আরেকটা হয় কি যে মানে অনেক মানুষ অনেকভাবে কাজ করছে, কোনো মানুষ হয়তো একটা ঘটনার বা দুর্ঘটনার মধ্যে দিয়ে সামনে চলে আসে। মালালা ইউসুফজাই একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সামনে চলে আসে, এবং দুর্ঘটনা সে যেভাবে মোকাবিলা করেছে, তার মানে মাথার খুলি উড়ে গেছিল প্রায়, এবং প্রায় আর্টিফিশিয়ালি তাকে মানে সেভ করেছে। যখন ফিরে এসছে তখন কিন্তু সে যেই জায়গায় সে শুরু করেছিল ওই জায়গা থেকেই সে আবার যাত্রা করেছে। এটা খুব খুব বড় বিষয়, ইউনিক। এবং এই জায়গাটায় কিন্তু একটা স্বীকৃতি নোবেল কমিটি দিল। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা দিক হচ্ছে মালালা ইউসুফজাইয়ের সামনে কিন্তু তার গোটা জীবনটা পড়ে আছে, সেটা যেমন ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন, তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন। সেখানে কিন্তু আমরা একটা অতিরিক্ত চাপ কিন্তু তার উপরে চাপিয়ে দিলাম, তৈরি করছি, এবং সেটা কিন্তু অনেক সময় মানুষের জীবনকে কিন্তু ছত্রখান করে দেয়। আপনি দেখবেন যে বাল্য প্রতিভা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বড় হয়ে আর সেটার কোনো চিহ্ন থাকে সেটাই না। নোবেল কমিটির যে প্রধান তিনি কিন্তু বলেছেন যে দুটি ভিন্ন দেশ, যে দুটি দেশ শত্রু ভাবাপন্ন, ঠিক এই শব্দটি বলেনি, অন্য একটা শব্দ বলেছে যার মানে এটাই দাঁড়ায়, এবং দুটি ভিন্ন ধর্মের কিন্তু একই বিষয় নিয়ে দুই বয়সের দুইটা মানুষের যে অবদান, তার প্রেক্ষিতে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এটা মানে তারা যেটা এমন এক সময়ে নোবেল পুরস্কারটা ভারত এবং পাকিস্তানের দুজন পেলেন যখন হলো
সীমান্তে তাদের মধ্যে কিন্তু গোলাগুলি চলছে, এখনো চলছে। এবং এই কারণে এই যে ভারত পাকিস্তানের উপরে কিন্তু নানা কারণে বিশ্বের একটা আগ্রহ আছে, বিশেষ করে ভারতের উপরে। এই নোবেল পুরস্কারটা শান্তির নোবেল, এটা কিন্তু নানান দিক দিয়ে নানান অর্থ পেয়েছে আর কি। দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের শান্তির বার্তা এই অঞ্চলে, ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সহ যে এই এলাকায় যে নারী শিশুদের শিক্ষা এবং শিশু শ্রম, এই যে কৈলাস সত্যার্থী তিনি তো কাজ করছেন শিশু শ্রমের বিরুদ্ধে প্রায় 2 যুগ মানে ধরে। এটা কিন্তু আমাদের দেশেও একটা বড় সমস্যা। মানে ফলে যেটা হচ্ছে যে অনেক বিষয়কে কিন্তু একই সঙ্গে অ্যাড্রেস করা গেছে এই নোবেল পুরস্কারের মধ্য দিয়ে, এটা খুব পজিটিভ। কৈলাস সত্যার্থীর একটি বক্তব্য আজকে ইন্ডিয়ান টাইমস ছেপেছে, আমি একটু শোনাতে চাই আপনাদেরকে, বাংলা আবার হয়েছে এটার। সেখানে তিনি বলেছেন যেই সব শিশুদেরকে তারা ফেরত নিয়ে আসেন, বিশেষ করে পাচার হয়ে যাওয়া শিশুদের, এবং তাদের যখন পুনর্বাসন করেন কিংবা পরিবারের কাছে ফিরিয়ে দেন, তাদের সম্পর্কে তিনি বলছেন যে আমি কখনোই মনে করি না যে তাদের আমি মুক্তি দিয়েছি, বরং তারা আমাকে মুক্তির অনুভূতি দেয়। এটি কিন্তু বলেছেন। খুবই ভালো একটা উক্তি। দেখুন, যেই প্রসঙ্গটা আপনি বলছিলেন, আমি কিন্তু আবার ওই জায়গাটা একটু, আমার মনে হয় যে নোবেল কমিটি যখন বলে যে একজন হিন্দু একজন মুসলমান, এই বক্তব্যটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয় না। তারা কিন্তু মানুষ হিসাবে তারা তাদের ভূমিকা পালন করছে। একজন পাকিস্তান একজন ইন্ডিয়া, এটাও কোনো কথা না। এইখানে কিন্তু এক ধরনের প্যারোকিয়াল, একটা ন্যারো একটা মাইন্ডসেটের পরিচয় কিন্তু তারা রাখছে।